হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ হচ্ছে 23শে জুলাই। আজ ভারতের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইউনিয়ন বাজেট 2024 পেশ করেছেন। তো ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট বা বাজেট তোমাদের যে কোনো পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা টপিক। এসএসসি এমটিএস বলো বা এসএসসি জিডি বা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডাব্লিউবিসিএস, যে কোনো পরীক্ষা, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই যে ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট বিষয়টার থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো অবশ্যই মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ঠিক আছে? চলো, এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি সম্পূর্ণ 2023 সালের এবং সম্পূর্ণ 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের জন্য আমরা পেড পিডিএফ গ্রুপ একটা লঞ্চ করেছি। সেই গ্রুপে জয়েন করার জন্য প্রসেসটা আমি তোমাদের বলে দেবো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তোমরা যদি জয়েন করার জন্য মেসেজ করো আমি প্রসেস বলে দেবো। তার জন্য তোমাদের 99 পে করতে হবে। 99 পে করে এই গ্রুপে জয়েন থাকলে সমস্ত রকমের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু সেখানে পেয়ে যাবে। তো যদি জয়েন হতে চাও আমাদের নাম্বারে মেসেজ করো, ঠিক আছে? চলো দেখো, বাজেট সম্পর্কিত বিভিন্ন জায়গাতে তোমরা অনেক রকমের প্রশ্ন পাবে। কোন কোন জিনিসের দাম বাড়লো, কোথায় ট্যাক্স বাড়লো, কোথায় ট্যাক্স কমলো, ঠিক আছে? তো এই সব ব্যাপারগুলো কিন্তু যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিক পার্টটা, ঠিক আছে? স্ট্যাটিক পার্ট থেকে আরও বেশি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সেগুলোও বলবো, যেমন সোনার দাম কমেছে, সোনার উপর দাম কমেছে, বিভিন্ন মূল্যবান ধাতুর দাম কমেছে, তারপর হচ্ছে গিয়ে তোমাদের ফোন, টিভি, ইলেকট্রনিক্স জিনিসের দাম কমেছে। এইসব জিনিসগুলোও আলোচনা করব, বা কোন কোন প্রকল্প চালু করা হলো, কোন খাতে কত খরচ করা হবে সেগুলো আলোচনা করব। একটা সামারি তৈরি করেছি আমি, সেটা লাস্টে আলোচনা করব। তার আগে আমি স্ট্যাটিক পার্টটা একবার আমরা দেখে নেব, ঠিক আছে? চলো, ইউনিয়ন বাজেট 2024-25 অল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম দেখো, ডিটেলস একটু জেনে নাও, বাজেটটা কি সেটা একটু জেনে নাও। বাজেট হলো একটি ফ্রান্স শব্দ, ঠিক আছে, যেটা বগেট থেকে এসছে। কোন শব্দ থেকে এসছে? বগেট শব্দ থেকে এসছে, যার অর্থ হলো চামড়ার থলি, ঠিক আছে? এই প্রশ্নটাও বহুবার পরীক্ষায় এসছে। নেক্সট হচ্ছে অনুচ্ছেদ বা আর্টিকেল 112 অনুযায়ী সাধারণ বাজেট হলো একটি আর্থিক বছরের সরকারের আয় ব্যয়ের হিসাব। যে আমাদের সাধারণ বাজেট সেটা হচ্ছে সারা বছরের আয় ব্যয় কত করা হবে তার হিসেব। স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল কবে? 1947 সালে, মনে রাখবে। নেক্সট হচ্ছে নির্মলা সীতারামন আজ 23 জুলাই 2024 সরকারের কেন্দ্রীয় বাজেট 2024 পেশ করেছেন। অন্তরীণ বাজেট বা অন্তরীণ বাজেট হলো নির্বাচন বছরে নতুন সরকারের নির্বাচনের পূর্বের সময়ে আয় ব্যয়ের হিসাব। যখন ধরো লোকসভা ভোট হচ্ছে, যেমন 2019 সালের মে মাসে লোকসভা ভোট হলো, 2024 সালে লোকসভা ভোট হলো, তো ভোট হওয়ার কিছুদিন আগে, কিছুদিন 1-2 মাস পূর্বে বা 2 মাস 3 মাস পূর্বে একটা বাজেট পেশ করা হয়, যে ভোটে যদি জিতে যায় তাহলে কিভাবে কাজ করবে সে নিয়ে একটা বাজেট পাস করা হয়। সেটাকে বলা হয় ইন্টারিম বাজেট বা অন্তরীণ বাজেট, ঠিক আছে? 2019 সালেও হয়েছিল, 2024, 2014 সব বছরই অন্তরীণ বাজেট হয়ে থাকে। 5 বছরে একবার এই বাজেট পেশ করা হয়। আর যেটা সাধারণ বাজেট সেটা কিন্তু প্রত্যেক বছর পেশ করা হয়। দেখো, 2024 সালের অন্তরীণ বাজেট পেশ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি 2024। তো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট লাইন ছিল। নেক্সট দেখব। চলো, প্রথম প্রশ্ন, বাজেট শব্দের অর্থ কী? তো এক্ষুনি তোমাদের বললাম, বাজেট শব্দের অর্থ হচ্ছে চামড়ার থলে বা চামড়ার থলি। এটা বগেট, আমাদের ফ্রান্সের শব্দ, বগেট থেকে এসছে বাজেট, সেটাকে বলা হচ্ছে চামড়ার থলে। বাজেট শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? তো ফ্রেঞ্চ ভাষা থেকে বাজেট শব্দের উৎপত্তি হয়েছে। একটু আগেই বললাম যে ফ্রেঞ্চ ভাষা থেকে, ফ্রেঞ্চ ভাষা বগেট, যার মানে হচ্ছে চামড়ার থলি, সেখান থেকেই বাজেট শব্দ এসছে। বাজেট শব্দের উৎপত্তি ফ্রেঞ্চ ভাষার লাতিন শব্দ বুলগা থেকে। লাতিন শব্দ বুলগা থেকে আসছে বগেট, যার অর্থ হলো চামড়ার থলি। বুলগা থেকে বগেট শব্দ, এরপর ইংরেজি শব্দ বগেট অস্তিত্বে আসে এবং এই বগেট শব্দ থেকেই বাজেট শব্দের উৎপত্তি। দেখলে তাহলে কতবার চেঞ্জ হয়েছে? লাতিন শব্দ বুলগা থেকে আসছে কি বগেট থেকে আসছে ইংলিশ শব্দ বগেট, তারপরেই আসছে সেখান থেকে বাজেট। 3 হচ্ছে, ভারতীয় বাজেট ব্যবস্থার জনক কাকে বলা হয়? ভারতীয় বাজেট ব্যবস্থার জনক বলা হয় জেমস উইলসনকে। কাকে বলা হয়? জেমস উইলসনকে ভারতীয় বাজেট ব্যবস্থার জনক বলা হয়।
4 নম্বর হচ্ছে সংবিধানের বাজেট শব্দের পরিবর্তে কোন শব্দের প্রয়োগ করা হয়েছে। আমাদের সংবিধান, ভারতের সংবিধানে কিন্তু বাজেট শব্দের প্রয়োগ নেই। সেখানে কি শব্দের প্রয়োগ আছে, সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর বার্ষিক আর্থিক বিবরণ, এই দুটি শব্দের প্রয়োগ সেখানে করা হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব কি আছে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করবে, ঠিক। নেক্সট দেখো 5 নম্বর, প্রত্যেক বছর সংসদে কে কেন্দ্রীয় বাজেট পেশ করেন। কেন্দ্রীয় বাজেট পেশ করে থাকেন প্রত্যেক বছর ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী। এছাড়াও যেমন প্রধানমন্ত্রী থাকাকালীন, যেমন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বাজেট পেশ করেছেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েও তিনি বাজেট পেশ করেছেন, আর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছেন। এই 3 জন প্রশ্ন থাকে অনেক সময় যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছেন, তাহলে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। আর বাকি হচ্ছে অর্থমন্ত্রী সবসময় বাজেট পেশ করবেন, ফিনান্স মিনিস্টার। দেখো 6, 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট কে পেশ করলেন, তাহলে ভারতের বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন পেশ করেছেন। নির্মলা সীতারামন 7ম বারের জন্য বাজেট পেশ করলেন, 7ম বারের জন্য। তিনি প্রথম 2019 সালে বাজেট পেশ করেন। প্রথম বাজেট তিনি পেশ করছেন 2019-20, তারপর 2020-21, তারপর 21-22, তারপর হচ্ছে 22-23, তারপর হচ্ছে 23-24, তারপরে 24-25 এন্টারিম বাজেট, 24-25 সাধারণ বাজেট। এই 7 বার বাজেট তিনি পেশ করেছেন। এর আগে করেছিলেন অরুণ জেটলি, 2019 সালের যে এন্টারিম বাজেট সেটা করেছিলেন পীযূষ গোয়েল, তারপর 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত বা 2018 সাল পর্যন্ত করেছিলেন অরুণ জেটলি, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা কি প্রশ্ন আছে। দেখো 7 নম্বর, কেন্দ্রীয় বাজেট পেশ করা প্রথম ভারতীয় পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রীকে। পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হিসেবে ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 8 নম্বর দেখব, ভারতীয় মহিলা হিসেবে কে প্রথম বাজেট পেশ করেছেন। তো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের মহিলা হিসেবে প্রথম বাজেট পেশ করেছেন ইন্দিরা গান্ধী ইজ দ্য কারেক্ট আনসার। ইন্দিরা গান্ধী এখনো পর্যন্ত মোট 2 বার বাজেট পেশ করেছেন। কতবার? ইন্দিরা গান্ধী 2 বার। নির্মলা সীতারামন 7 বার বাজেট পাস করেছেন। সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই, 10 বার। নেক্সট প্রশ্ন, 1947 সালে 26 নভেম্বর স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিলেন। এটা হচ্ছে কারেক্ট আনসার আর কে সমুখম চেট্টি। আর কে সমুখম চেট্টি স্বাধীন ভারতের প্রথম বাজেট 1947 সালের 26 নভেম্বর পেশ করেছিলেন। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে কেন্দ্রীয় বাজেটকে বার্ষিক আর্থিক বিবরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো আমি একটু আগেই বললাম যে ভারতের সংবিধানে কিন্তু বাজেট শব্দটা নেই, সেখানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে আর কেন্দ্রীয় বার্ষিক আর্থিক বিবরণ বলে দুটো শব্দ আছে। তো এটা হচ্ছে আর্টিকেল 112-তে বলা আছে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 112। 10 নম্বর দেখো, 2 বার 10 হয়ে গেছে, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন আমরা 2 বার করছি। চলো, ব্রিটিশ ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়? ব্রিটিশ ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল 1860 সালে। জেমস উইলসন পেশ করেছিলেন 1860 সালের 7 এপ্রিল। সেই জন্য জেমস উইলসনকে ভারতের বাজেটের জনক বলা হচ্ছে। 11 দেখব, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? স্বাধীন ভারত স্বাধীন হচ্ছে 1947 সাল। সেই বছরই প্রথম বাজেট 26 নভেম্বর বাজেট হচ্ছে। এবছর আর কে সমুখম চেট্টি সে বছর বাজেট পেশ করেছেন। আর কে সমুখম চেট্টি ভারতের প্রথম অর্থমন্ত্রী, 1947 সালের 26 নভেম্বর বাজেট পেশ করেছেন। 12 হচ্ছে, প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়? প্রজাতান্ত্রিক ভারত কবে হচ্ছে? ভারত প্রজাতন্ত্রে কবে পরিণত হচ্ছে? 1950 সালের 26 জানুয়ারি ভারত প্রজাতান্ত্রিক ভারতে পরিণত হচ্ছে। অর্থাৎ 1950 সালের 26 জানুয়ারির পর বাজেটকে পেশ করেছেন। কারেক্ট আনসার হবে 1950। 1950 সালেই 28শে ফেব্রুয়ারি 1950 সালের 28শে ফেব্রুয়ারি জন মাথাই, ঠিক আছে। কি প্রশ্ন ছিল? প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট কবে পেশ হয়? তাহলে জন মাথাই 1950 সালের 28শে ফেব্রুয়ারি প্রথম প্রজাতান্ত্রিক ভারতের বাজেট পেশ করেন। 13 নম্বর প্রশ্ন দেখব, নিম্নের কে সর্বাধিকবার বাজেট পেশ করেছেন? এক্ষুনি তোমাদের আমি বললাম যে সর্বাধিকবার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই, মোট 10 বার। মোট 10 বার মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের পর হচ্ছে 7 বার করেছেন জন মাথাই, 7 বার করেছেন নির্মলা সীতারামন। চলো
মোরারজি দেশাই। নেক্সট চলে যাব 14, নিম্নের কে প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেন? একটু আগেই তোমাদের বললাম প্রধানমন্ত্রী থাকাকালীন 3 জন বাজেট পেশ করেছেন, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। তাহলে উপরে সবই হচ্ছে কারেক্ট আনসার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম কবে পেপারলেস বাজেট পেশ করা হয়েছিল? পেপারলেস বাজেট অর্থাৎ ডিজিটাল বাজেট। আগে কি হতো, বাজেটের একটা বড় বই থাকতো, ঠিক আছে, বাজেটের একটা বড় বই থাকতো, সেই বই এখানে লেখা থাকতো বাজেট, ঠিক আছে, কিন্তু এখন আর এরকমের বই নেই, এখন ট্যাবের মধ্যে ডিজিটালি বাজেট পড়া হয়ে থাকে। তো ডিজিটাল বাজেট প্রথম হচ্ছে 2021 সালে, পেপারলেস বাজেট যাকে বলা হয়। এখনও পর্যন্ত মোট 4 বার ডিজিটাল বাজেট পেশ করা হলো, 2021, 22, 23, 24, ঠিক আছে, পেপারলেস বাজেট। 16 দেখব অন্তরীণ বাজেট 2024 কে পেশ করলেন? তো এবারের যে অন্তরীণ বাজেট পেশ হয়েছে 1 ফেব্রুয়ারি 2024, সেটাও পেশ করেছেন কে? নির্মলা সীতারামন, অপশন বি। নেক্সট হচ্ছে, আচ্ছা আমাদের প্রশ্ন শেষ হলো। এরপর আমরা এবারের যে সামারি, এবারে কেন্দ্রীয় বাজেট 2024-25-এর যে সামারি, সেটা নিয়ে একটু আমরা দেখে নেব। ইম্পর্ট্যান্ট কয়েকটা পার্ট আছে, সেগুলোই বলবো, সবগুলো বলবো না। তোমরা যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ব্যাচের মধ্যে আছো তারা এই পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে এই পুরো সামারিটা তোমরা কিন্তু পড়ে নিও। আমি পুরো সামারিটা বলছি না, কয়েকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমি তোমাদের বলছি। দেখো শেষ দিক থেকেই বলছি, হ্যাঁ প্রথম দিক থেকে যদি বলি, হ্যাঁ কি বলছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে সরকার 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে ইউনিয়ন বাজেট 2024-25-এর সারসংক্ষেপ। 25 কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে বের করেছে সরকার, এটা দাবি করছেন নির্মলা সীতারামন। ভারতের মুদ্রাস্ফীতি ক্রমাগত নিম্ন স্থিতিশীল এবং 4% লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে, মানে বলা হচ্ছে ভারতের ইনফ্লেশন বা যাকে মুদ্রাস্ফীতি বলা হয় সেটা ধীরে ধীরে নামছে, কমছে, নিচের দিকে 4%-এর দিকে যাচ্ছে, সেটা দাবি করছে অর্থমন্ত্রী। 4%-এর দিকে যাচ্ছে। 4% বলতে কি, আজ যদি কোনো দ্রব্যের মূল্য 100 টাকা হয়, তো মুদ্রাস্ফীতির দ্বারা ইনফ্লেশনের মাধ্যমে সেই দ্রব্যটার মূল্য 1 বছর পরে হবে 104 টাকা, ঠিক আছে। তো তিনি বলছেন যে মুদ্রাস্ফীতিটা দিন দিন কমছে। 5 বছরে 4.1 কোটি যুবকদের জন্য কর্মসংস্থান করবেন, দক্ষতা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য 2 লক্ষ কোটির বরাদ্দ সহ 5টি স্কিম এর উদ্যোগের প্যাকেজে তিনি ঘোষণা করেছেন। তো এই স্ট্র্যাটেজিকে যেগুলো বললাম সেগুলো কিন্তু বারবার পড়ে নিও, সেখান থেকে তোমাদের প্রশ্ন অতি অবশ্যই থাকবে। এখান থেকে যদিও বা নাও থাকে, সেখান থেকে থাকবে, কারণ এখানে যে প্রকল্প বা স্কিমের উদ্বোধন করা হচ্ছে সেগুলো তো আমি যখন স্কিম করাবো তখন আমি তোমাদের করিয়ে দেবই, ঠিক আছে। দেখো, ভিক্ষিত ভারত নয়, এটা বিকশিত ভারত, এর সাধনা করার জন্য বাজেটে সকলের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরির জন্য 9টি অগ্রাধিকার উপর প্রচেষ্টা অব্যাহত রয়েছে, দরকার নেই। বাজেট 2024-25 কর্মসংস্থান, দক্ষতা, এমএসএমই এবং মধ্যবিত্তের উপর ফোকাস করে। কাদের উপর ফোকাস করছে? কর্মসংস্থানের উপর, স্কিলের উপর, এমএসএমই বা অর্থাৎ মিডিয়াম স্মল বিজনেসের উপর, মধ্যবিত্তদের উপর এবারে ফোকাস করছে বাজেট। নতুন 109টি উচ্চ ফলনশীল এবং জলবায়ু প্রতিরোধী 32টি মাঠ ও উদ্যান ফসলের জাত কৃষকদের চাষের জন্য ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ ভালো উন্নত মানের ফসল, 32 রকমের ফসল কৃষকরাকে চাষ করার জন্য দেওয়া হবে। কি বলছে তারপর দেখো, আগামী 2 বছরে সারা দেশে 1 কোটি কৃষক প্রাকৃতিক কৃষিতে সূচিত হবেন, অর্থাৎ ন্যাচারাল ফার্মিং করবেন 1 কোটি কৃষক, মানে সেখানে কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার হবে না, ন্যাচারাল ফার্মিং হবে। এই বছরের জন্য কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য 1.52 লক্ষ কোটির বিধান ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কৃষি এবং সংশ্লিষ্ট খাতের জন্য 1.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ কৃষিতে কিভাবে 1.5 লক্ষ টাকা খরচ করা হবে সেটা পরে পরে জানা যাবে, কিন্তু ডাইরেক্টলি কৃষকদেরকে কিছু বলা নেই যে ডাইরেক্টলি কৃষকদেরকে এইভাবে সাহায্য করা হবে, তাদেরকে যন্ত্রপাতি দিয়ে সাহায্য করা হবে বা টাকা দিয়ে সাহায্য করা হবে, হাই ইয়েল্ডিং সিডস দিয়ে সাহায্য করা হবে, এরকম ডাইরেক্ট কিছু বলা নেই, বলা আছে 1.5 লক্ষ কোটি টাকা খরচ করা হবে। 1000টি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে আপগ্রেড করা হবে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশকে কভার করে পূর্বাঞ্চলীয় সর্বাঙ্গীন উন্নয়নের জন্য সরকার একটি পরিকল্পনা পূর্বোদয় প্রণয়ন করবে। পরিকল্পনার নাম দেওয়া হয়েছে পূর্বোদয় পরিকল্পনা সরকার করবে।
নারী নেতৃত্বাধীন উন্নয়নের প্রচারের জন্য বাজেটে নারী ও মেয়েদের উপকারী প্রকল্পগুলির জন্য 3 লক্ষ কোটিরও বেশি বরাদ্দ করবে। নারী এবং মহিলাদের উন্নয়নের জন্য 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বছরে তৈরি গ্রামীণ কাঠামো সহ গ্রামীণ উন্নয়নের জন্য 2.66 লক্ষ কোটির বিধান, অর্থাৎ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য 2.66 লক্ষ কোটি টাকা খরচ করা হবে। মুদ্রা ঋণের সীমা বর্তমান 10 লক্ষ থেকে 20 লক্ষে উন্নীত করা হয়েছে। এগুলোর এখন আর দরকার নেই, আমরা একটু ট্যাক্স সিস্টেমটা চলে যাচ্ছি। ট্যাক্স কি করা হয়েছে দেখে নাও, ট্যাক্সটাও তোমাদের আর দরকার নেই। দেখো, পিএম আবাস যোজনা আরবান 2.0 এর অধীনে 1 কোটি শহুরে দরিদ্র মধ্যবিত্ত পরিবারে আবাসনের চাহিদা 10 লক্ষ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে মেটানো হবে, অর্থাৎ 1 কোটি শহুরে বাড়ি তৈরি করা হবে। পিএমজিএসওয়াই এর চতুর্থ পর্যায়টি 25,000 গ্রামীণ বাসস্থানের সমস্ত আবহাওয়ার সংযোগ প্রদানের জন্য চালু করা হবে। এগুলোর আর দরকার নেই, ঠিক আছে। ট্যাক্স কি ছিল? 0 থেকে 3 লাখ কোনো রকমের ট্যাক্স লাগবে না। 3 থেকে 5 লাখ হচ্ছে এখানে 5% ট্যাক্স লাগবে। 5 থেকে 7 লাখ এইভাবে ট্যাক্স সিস্টেমটা করা হয়েছে। তো মোটামুটি ট্যাক্সে বিশেষ কিছু পরিবর্তন নেই, একই রকমের আছে। এইখানে একটু দেখে নাও, এক্সরে প্যানেল, মোবাইল ফোন এবং পিসিবিএ এর কাস্টম শুল্ক 15% কমানো হয়ে গেছে। স্বর্ণরৌপ্য সহ মূল্যবান ধাতু সস্তা হতে চলেছে, কাস্টম ডিউটি 6% কমানো হয়েছে। এগুলোর দরকার নেই, স্ট্র্যাটেজিটা আরেকবার পড়ে নেবে তোমরা 2-3 বার, ঠিক আছে। চলো, তাহলে আমাদের ক্লাস কমপ্লিট হলো এখানেই। তোমরা প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে প্রত্যেকে জয়েন।